আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আজকে ক্লাসে। আজকে রক্ত সংবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক রক্ত তঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন নিয়ে আমরা আলোচনা করব। তো চেষ্টা করবে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার, এবং কোনো টপিকে বুঝতে সমস্যা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবে। তো তোমরা যারা এখনো টুটুলস একাডেমির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে সাবস্ক্রাইব করো, সেটা সাবস্ক্রাইব করে দিবে, এবং টুটুলস একাডেমির যে গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং ক্লাসের পিডিএফ ক্লাস শেষে ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রক্ত তঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন। তো চলো আমরা প্রথমে দেখি যে এই রক্ত তঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন জিনিসটা কি। যদি আমি একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, যে দেখো এখানে বেসিক্যালি তোমার দুইটা জিনিস আসলে বুঝতে হবে। একটা হচ্ছে যে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা কি, আর রক্ত তঞ্চনটা কি। রক্ত তঞ্চন বা ব্লাড ক্লট যেটাকে বলা হয়, বা ব্লাড কোয়াগুলেটেড ব্লাড জিনিসটা কি, এবং তোমাকে বুঝতে হবে এই তঞ্চন প্রক্রিয়াটা কি। দেখো প্রথমে আমরা রক্ত জমাটে আলোচনা করব, যে প্রক্রিয়ায় রক্ত আর তারল্যতা হারিয়ে অর্ধতরল পিণ্ড বা ক্লটে পরিণত হয় তাকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলা হয়। তাকে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বলে। তাহলে দেখো প্রথমে আমরা জানলাম যে আসলে রক্ত জমাট জিনিসটা কি। তাহলে দেখো আমরা প্রথমে জানলাম যে রক্ত জমাট জিনিসটা কি। রক্ত জমাট হচ্ছে যে প্রক্রিয়ায় রক্ত তার তারল্যতা হারিয়ে, অর্থাৎ তার তরল ভাবটা হারিয়ে সে অর্ধতরল পিণ্ডে পরিণত হবে বা ক্লটে পরিণত হবে, সেটাকে বলবো হচ্ছে আমরা রক্ততঞ্চন বা রক্ত জমাট। তাহলে এখন হচ্ছে এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা কি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। যে দেখো রক্ত জমাট বুঝলাম, এখন আমরা যদি একটু বলি যে রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়া, তো রক্ততঞ্চন প্রক্রিয়া নিয়ে যদি একটু বলি, তাহলে যে প্রক্রিয়ায় কেটে যাওয়া স্থানে বা ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে দেহ হতে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয়, তাকে রক্ততঞ্চন প্রক্রিয়া বলে। তাহলে দেখো রক্ততঞ্চন প্রক্রিয়াটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে যে প্রক্রিয়ায় কেটে যাওয়া স্থানে বা ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে দেহ হতে অবাঞ্ছিত রক্তপাতটা বন্ধ হয়, সে প্রক্রিয়াটাকে বলা হয় রক্ততঞ্চন প্রক্রিয়া। আর যে প্রক্রিয়ায় রক্তটা জমাট বেঁধে তরল থেকে অর্ধতলে পরিণত হয়, সেটা হচ্ছে রক্ত জমাট বা রক্ত তঞ্চন। রক্ত তঞ্চন এবং রক্ততঞ্চন প্রক্রিয়াটা কিন্তু দুইটা আলাদা জিনিস। তো আশা করছি এটা বুঝতে পারছো। তো দেখো আমরা যদি নিচে একটু ফিগার দেখার চেষ্টা করি, যে কোনো কারণে যদি আমাদের রক্তনালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় বা রক্তবাহিকাগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখানে বিভিন্নভাবে রক্তের কি হয়, যে ক্লট এসে বা রক্ত জমা হয়ে সে ক্ষতস্থানটাকে পূরণ করে। কেমন, এই ক্ষতস্থান পূরণের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। বুঝতে পারছি? রক্ততঞ্চন প্রক্রিয়া দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ক্ষতস্থান পূরণের মাধ্যমে হতে পারে, কিংবা হতে পারে হচ্ছে রক্তপাত বন্ধের মাধ্যমে। ওকে, তো দেখো এটা নিয়ে আমরা সামনে ইন ডিটেলস আলোচনা করব। চলো আমরা একটু এগিয়ে যাই। তাহলে দেখো প্রথমে আমাদের পড়তে হবে যে এই যে রক্ততঞ্চন, এই রক্ততঞ্চনের জন্য আসলে প্রয়োজনীয় ফ্যাক্টরগুলো কি কি রয়েছে, বা আসলে কি কি বিষয়ের জন্য রক্তটা তঞ্চিত হয় বা রক্ত আসলে তঞ্চন হয়, সেগুলোকে বলা হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর বা ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর। তাহলে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর কি কি রয়েছে মনে রাখবে, টোটাল সব মিলে প্রায় 13টি, টোটাল 13টি 13টি রক্ততঞ্চন ফ্যাক্টর বা ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর রয়েছে। রক্ততঞ্চন ফ্যাক্টর রয়েছে, ওকে, ফ্যাক্টর রয়েছে। তার ভিতরে তার ভিতর এর মধ্যে বা তার ভেতর 7 নম্বর যে ফ্যাক্টর রয়েছে, 7 নং ফ্যাক্টরটি হলো, তার ভেতর 7 নং ফ্যাক্টরটি হলো ফ্যাক্টর 6 এর সক্রিয় রূপ। কেমন, সক্রিয় রূপ। তাহলে আমরা বলতে পারি যে 7 নম্বর এবং 6 নম্বর ফ্যাক্টরটা কি মোটামুটি সেম। আচ্ছা, তাহলে ওভারঅল কি দাঁড়াচ্ছে, সুতরাং 12টি ফ্যাক্টর হচ্ছে, তাহলে টোটাল 13টি রক্ততঞ্চন ফ্যাক্টর রয়েছে, তার ভিতরে 7 নম্বর ফ্যাক্টরটি হচ্ছে 6 নম্বর ফ্যাক্টরের সক্রিয় অবস্থা। তো সেই হিসেবে তাহলে টোটাল ফ্যাক্টর কয়টা হয়, তো সেই হিসেবে টোটাল ফ্যাক্টর হিসাব করা হয় হচ্ছে 12টি।
তো আমরা যদি একটু 12টা ফ্যাক্টরের নাম পড়ার চেষ্টা করি, দেখো আমরা একটু এভাবে একটু সিরিয়ালি পড়ার চেষ্টা করবো। রক্ততন্ত্রের যে প্রত্যেকটা ফ্যাক্টর রয়েছে সেই প্রত্যেকটা ফ্যাক্টরের নাম তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। ওকে, তাহলে ফ্যাক্টর 1 কি হবে? তো দেখো আমরা যদি এখন ফ্যাক্টরগুলো একটু লেখার চেষ্টা করি, তাহলে ফ্যাক্টর 1 হিসেবে রয়েছে ফিব্রিনোজেন। ফ্যাক্টর 1 হিসেবে রয়েছে ফিব্রিনোজেন। ফ্যাক্টর 2 রয়েছে প্রথমবিন। ফ্যাক্টর 3 হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন অর্থাৎ Ca2+। দেন ফ্যাক্টর 5 হচ্ছে প্রোঅ্যাক্সিলারিন। ফ্যাক্টর 7 হচ্ছে প্রোকনভার্টিন। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর এ। দেন ফ্যাক্টর 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। দেন ফ্যাক্টর 10 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর বি। ফ্যাক্টর 11 হচ্ছে অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর সি। পরবর্তীতে ফ্যাক্টর 12 হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। ফ্যাক্টর 13 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এই যে 13টা রক্ততন্ত্র ফ্যাক্টর রয়েছে তার ভিতরে আমরা প্রথমেই বলে নিয়েছি যে 7 নম্বর ফ্যাক্টরটি হচ্ছে 6 নম্বর ফ্যাক্টরের একটি সক্রিয় রূপ। তার মানে আমাদের ওভারঅল রক্ততন্ত্র ফ্যাক্টর কয়টি হচ্ছে? 13টি থেকে একটি কমে হচ্ছে আমাদের 12টি ফ্যাক্টর। আমি যদি ফ্যাক্টরগুলোর নাম একটু সিরিয়ালি বলার চেষ্টা করি, দেখো ফ্যাক্টর এ হিসেবে রয়েছে ফিব্রিনোজেন। ফ্যাক্টর 2 প্রথমবিন। ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 4 ক্যালসিয়াম। ফ্যাক্টর 5 প্রোঅ্যাক্সিলারিন। ফ্যাক্টর 7 প্রোকনভার্টিন। তারপর রয়েছে ফ্যাক্টর 8 যেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। একটু মাথায় রাখবে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এটা নিয়ে একটু পরে বলছি। তারপর হচ্ছে ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 10 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। এবং রয়েছে ফ্যাক্টর 11 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। ফ্যাক্টর 12 হ্যাগম্যান ফ্যাক্টর এবং ফ্যাক্টর 13 অর্থাৎ ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো চেষ্টা করবে ফ্যাক্টরগুলো আসলে একটু সিরিয়ালি মনে রাখার, আসলে একটু সিরিয়ালি মনে রাখতেই হবে। তবে সবগুলো যদি মনে রাখা সম্ভব না হয় তাও প্রথম 4টা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 4 পর্যন্ত। তো ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 4 পর্যন্ত অর্থাৎ ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, এটা মনে রাখার জন্য খুব সুন্দর একটা নেমোনিক্স রয়েছে। সেটা যদি আমি একটু লিখে দিই, যে আমরা সবাই জানি ফুল পরে টুপ করে, কেমন? ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। এই নেমোনিক্স আমরা চাইলে মনে রাখতে পারি। ফুল এফ মিনস ফিব্রিনোজেন, পতে প্রথমবিন, টতে থ্রোম্বোপ্লাস্টিন এবং পরেতে ক্যালসিয়াম 2+। ওকে, তো এই ছিল মোটামুটি রক্ততন্ত্র ফ্যাক্টর এবং ফ্যাক্টরগুলোর নাম। তো ফ্যাক্টরের কাজগুলো সবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তার মধ্যে প্রথম 4টা ফ্যাক্টর একটু পড়তে হবে। প্রথম 4টা ফ্যাক্টর হচ্ছে আমাদের রক্ততন্ত্রে সরাসরি সাহায্য করে, যেগুলো প্রাইমারি ফ্যাক্টর, এবং আরও রয়েছে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, 10। এই যে ফ্যাক্টর 8, কারো যদি ফ্যাক্টর 8-এর অভাব থাকে বা কারো দেহে যদি ফ্যাক্টর 8টা অনুপস্থিত থাকে তাহলে তার ক্ষেত্রে একটা রোগ হয়, সেটাকে আমরা বলি হিমোফিলিয়া। তো হোয়াট ইজ হিমোফিলিয়া? হিমোফিলিয়া হচ্ছে একটা ব্লাড কোয়াগুলেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ রক্ততন্ত্রণ ঘটিত এক ধরনের সমস্যা, যে ক্ষেত্রে রোগীর দেহের কোনো একটা অংশ কেটে গেলে সেখান থেকে অনবরত রক্তপাত হতে থাকে, কোনোভাবে সে রক্তপাতকে বন্ধ করা যায় না। কেন? কারণ তার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা অনুপস্থিত রয়েছে। ওকে, তারপর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। এখানেও যদি কারো ক্ষেত্রে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বিটা যদি অনুপস্থিত থাকে তাহলে এর অভাবে হচ্ছে কি হবে না? এর অভাবে হচ্ছে রক্ত জমাট বাঁধতে পারবে না। তো সেক্ষেত্রেও হিমোফিলিয়া দেখা দিবে। একটু আগে বললাম হিমোফিলিয়া কি, এটা হচ্ছে রক্তের তন্ত্রণ ঘটিত এক ধরনের রোগ। তাহলে দেখো এই যে হিমোফিলিক ফ্যাক্টর এ এর অভাবে যেটা হবে সেটাকে আমরা বলবো ক্লাসিক হিমোফিলিয়া, এবং ফ্যাক্টর বি এর অভাবে যেটা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, এটাকে বলা হয় হচ্ছে ক্রিসমাস ডিজিজ। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো। আর হিমোফিলিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের যে জিনতত্ত্ব পার্ট রয়েছে, জিনতত্ত্ব অধ্যায়টা রয়েছে সেখানে। ওকে, তো এই আপাতত এইটুকুই আমরা বললাম যে রক্ততন্ত্রের ফ্যাক্টরগুলো কি কি রয়েছে, কেন রক্ততন্ত্র ফ্যাক্টর জায়গায় আমরা 13টার জায়গায় 12টা বলি, কেন 13টার জায়গায় 12টা বলি, কারণ দেখো এই যে আমাদের 7 নম্বর ফ্যাক্টর যে রয়েছে, 7 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি 6 নম্বর ফ্যাক্টরের সক্রিয় রূপ। ওকে, 6 নম্বর ফ্যাক্টরের সক্রিয় রূপ হচ্ছে 7 নম্বর ফ্যাক্টর, সেজন্য আমরা 6 নম্বর ফ্যাক্টরটাকে নিষ্ক্রিয়, যেটাকে বলা অ্যাক্সিলারিন, সেটাকে আমরা বাদ দিয়ে
প্রোঅ্যাক্সিলারিনটা আমরা ইউজ করি। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো আমরা রক্ততন্ত্র ফ্যাক্টরের পরে আমরা এখন পড়বো আসলে রক্ততন্ত্র প্রক্রিয়াটা কি, আসলে যে কিভাবে দেহে রক্তটা তঞ্চন হয়। হ্যাঁ, তো দেখো এই প্রক্রিয়াটা আসলে খুবই একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়, বাট আমরা বর্ণনার সুবিধার্থে একটু খুবই সিম্পল ভাবে বলার চেষ্টা করব। তো প্রথমে যদি কোনো কারণে এই যে দেখো আমাদের যদি একটা রক্তনালী থাকে, আমি একটু এঁকে দিচ্ছি এবং বাম পাশে ফিগার রয়েছে, তোমরা চাইলে ফিগারও দেখতে পারো। এটা যদি আমাদের রক্তনালী হয়, হ্যাঁ এটা একটা রক্তনালী হয়, কোনো কারণে যদি রক্তনালী কোথাও কেটে যায় তাহলে কি হবে ভাইয়া? তাহলে ভিতরে যে ফ্লুইড রয়েছে বা ভিতরে যে রক্ত রয়েছে সেগুলো কি হবে বলতো? সেগুলো বের হওয়া শুরু করবে না? সেগুলো বের হওয়া শুরু করবে। ওকে, সেগুলো বের হওয়া শুরু করবে। তো এমতো অবস্থায় কি হবে? এমতো অবস্থায় যখন রক্ত বের হওয়া শুরু করবে তখন মনে রাখবা এই যে রক্তনালী যে রয়েছে, রক্তনালী যে এন্ডোথেলিয়াল কোষ রয়েছে, এই এন্ডোথেলিয়াল কোষ এবং এন্ডোথেলিয়াল কোষ সে একটা এনজাইম রিলিজ করবে, সে একটা এনজাইম রিলিজ করে দিবে। যখন একটা রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার পরে রক্তটা তার নালী থেকে বের হয়ে আসবে, রক্তটা তার নালী থেকে বের হয়ে আসবে অর্থাৎ রক্তনালী থেকে বের হয়ে আসতে ধরবে, তখন রক্তটা যখন এই যে এন্ডোথেলিয়াল কোষ রয়েছে না, অর্থাৎ রক্তনালীর যে প্রাচীর রয়েছে, সে প্রাচীর যে কোষের সংস্পর্শে আসলে কি হবে? সেখান থেকে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন নামে একটা এনজাইম রিলিজ হবে এবং আমাদের রক্তের ভিতরে বিদ্যমান যে অণুচক্রিকাগুলো রয়েছে, এই অণুচক্রিকাগুলো যখন বাতাসের সংস্পর্শে আসবে তখনও তারা কি করবে? থ্রোম্বোপ্লাস্টিন নামে একটা এনজাইম রিলিজ করে দিবে। ওকে, এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম বেসিক্যালি রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন প্রক্রিয়াটা শুরু করবে। তো আমি যদি একটু ধাপে ধাপে বলার চেষ্টা করি, যে প্রথমে দেখো যে প্রথমে কি হবে? এখানে রক্তনালী ক্ষত সৃষ্টি হয়েছে, কেমন? তাহলে ক্ষতিগ্রস্ত রক্তনালী, হ্যাঁ ক্ষতিগ্রস্ত রক্তনালী, অর্থাৎ রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তাহলে কি কি সমস্যা দেখা দিবে? রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এক নম্বরে হচ্ছে রক্তনালী ক্ষতিগ্রস্ত রক্তনালী যে ওয়াল রয়েছে সেখান থেকে কি আসবে? সেখান থেকে হচ্ছে টিস্যু ফ্যাক্টর, সেখানে উপস্থিত টিস্যু ফ্যাক্টর, সেখানে উপস্থিত টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম 2+ আয়নের সহযোগিতায় তারা রিলিজ করে দিবে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। কি করবে ভাইয়া? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করবে, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম রিলিজ করবে। ওকে, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম রিলিজ করবে কিভাবে? এই যে ক্ষতিগ্রস্ত রক্তনালিকাগুলো টিস্যু ফ্যাক্টর সংস্পর্শে এসে ক্যালসিয়াম 2+ উপস্থিতিতে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করবে। আবার অণুচক্রিকা যে রয়েছে এখানে বিদ্যমান অণুচক্রিকা কি হবে? অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ক্যালসিয়াম 2+ এর উপস্থিতিতে সে থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করবে। সে কি করবে? সে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করবে, থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করবে। দেখো এখানে প্লাস্টিন হবে। ওকে, তাহলে টিস্যু ফ্যাক্টর ক্ষতিগ্রস্ত রক্তনালী থেকে টিস্যু ফ্যাক্টর রিলিজ করবে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং অণুচক্রিকাগুলো রিলিজ করবে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। এখন দেখো এই যে থ্রোম্বোপ্লাস্টিন রয়েছে না, এই থ্রোম্বোপ্লাস্টিন গুলো হচ্ছে বেসিক্যালি কি ভাইয়া? থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর। এই থ্রোম্বোপ্লাস্টিন গুলো হচ্ছে এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন বা এই থ্রোম্বোসাইটে যে থ্রোম্বোপ্লাস্টিন রয়েছে এরা হচ্ছে কি? এরা হচ্ছে যে প্রথমবিন সক্রিয়ক। এরা হচ্ছে কি করবে? এরা প্রথমবিন সক্রিয়ক হিসেবে কাজ করবে। হ্যাঁ, প্রথমবিন সক্রিয়ক হিসেবে কাজ করবে। তো প্রথমবিন সক্রিয়কের কাজ কি হবে? খুবই স্বাভাবিক, প্রথমবিন সক্রিয়কের কাজ হবে খুবই সহজ, তারা প্রথমবিনকে সক্রিয় করবে। ওকে, এরা হচ্ছে কি করবে? প্রথমবিনকে সক্রিয় করবে, প্রথমবিনকে সক্রিয় করবে। তাহলে প্রথমবিনকে সক্রিয় করে কিসে পরিণত করবে ভাইয়া? প্রথমবিনকে সক্রিয় করে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করবে, সক্রিয় থ্রোম্বিন হয়ে যাবে। ওকে, তাহলে এই যে প্রথমবিন সক্রিয়ক তারা কি করবে? প্রথমবিনকে সক্রিয় করে দিয়ে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করবে। পরবর্তীতে আমাদের প্লাজমা বিদ্যমান ফিব্রিনোজেন নামক যে প্লাজমা প্রোটিন থাকে, অর্থাৎ ফাইব্রিনোজেন যে থাকে, এই ফাইব্রিনোজেন কি করবে? এই ফাইব্রিনোজেনকে এই যে থ্রোম্বিন ছিল না, সক্রিয় থ্রোম্বিন, ফাইব্রিনোজেনকে থ্রোম্বিন এসে সক্রিয় করে দিবে। আবার ফাইব্রিনোজেন থ্রোম্বিনের সহযোগিতায়
কিসে কনভার্ট হবে? ফাইব্রিন ফাইব্রিন মনোমারে কনভার্ট হবে। কেমন? মনোমার তৈরি করবে। পরবর্তীতে কি হবে? এই যে ফাইব্রিন মনোমার, অনেকগুলো ফাইব্রিন মনোমার জমা হয়ে, দেখো আমরা লিখছি যে পরবর্তীতে ফাইব্রিন মনোমার, অনেকগুলো ফাইব্রিন মনোমার জমা হয়ে তৈরি করবে হচ্ছে ফাইব্রিন পলিমার। হ্যাঁ, অনেকগুলো ফাইব্রিন মনোমার জমা হয়ে তৈরি করবে হচ্ছে ফাইব্রিন পলিমার। ফাইব্রিন পলিমার। তারপরে কি করবে? এই যে ফাইব্রিন পলিমার রয়েছে, সেই ফাইব্রিন পলিমারটা তৈরি করে ফেলবে হচ্ছে ফাইব্রিন জালক। এখন দেখো, যখন সে ফাইব্রিন জালক তৈরি করে ফেলবে, তখন আসলে কি হবে? তখন এই জালকের ভিতরে যে রক্তনালী রক্তকণিকাগুলো রয়েছে, দ্যাট মিন লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকাগুলো এসে এবং অনুচক্রগুলো এসে আটকা পড়তে থাকবে। এই যে দেখো, আমরা বাম পাশে ফিগারে দেখিয়েছি যে ফিব্রিন জালক সৃষ্টির মাধ্যমে যে ক্ষতস্থান ছিল সেখানে একটা জাল তৈরি হবে, একটা বাউন্ডারি তৈরি হবে, একটা আবরণ তৈরি হবে, বা একটা ক্ষতস্থানটা পূরণ হওয়ার একটা কিছু তৈরি হবে। সেখানে এসে যে সেখানে যে ক্ষত জায়গাটি ছিল, সেখান দিয়ে যে রক্তপাত হচ্ছিল, সে ক্ষত জায়গাটা বন্ধ হয়ে যাবে এবং সেই ফাইব্রিন জালক ভেদ করে কোনো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা যেতে পারবে না। তার মানে কি হলো? আলটিমেটলি আমাদের টার্গেট ছিল রক্তনালী ক্ষতকে আপাতত বন্ধ করার। তাহলে হচ্ছে আমরা রক্তনালী ক্ষত বন্ধ করলাম কিসের মাধ্যমে? ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে। কোন প্রক্রিয়া করলাম? প্রক্রিয়া যদি আবার আমি একটু দেখানোর চেষ্টা করি, আবার যদি একটু তোমাদের রিভিউ করে দিই, যে দেখো, প্রথমে ক্ষতিগ্রস্ত রক্তনালীতে কি হচ্ছে? দুইটা জিনিস রিলিজ হবে। একটা হচ্ছে রক্তনালীর যে এন্ডোথেলিয়াল কোষ রয়েছে, অর্থাৎ রক্তনালীর যে আবরণটা রয়েছে, সেখান থেকে রিলিজ হবে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, এবং রক্তনালীর ভিতরে রক্তে বিদ্যমান অনুচক্রিয়াগুলো এই টিস্যুর সংস্পর্শে এসে রিলিজ করবে থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে কি কি রিলিজ হলো? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন। এই দুটো হচ্ছে এনজাইম। এদের কাজ কি? এরা হচ্ছে প্রথম বিন সক্রিয়ক বা প্রথম বিন অ্যাক্টিভেটর। এরা প্রথম বিনকে অ্যাক্টিভ করবে। হোয়াট ইজ প্রথম বিন? এক ধরনের প্লাজমা প্রোটিন, এবং এটি কি অবস্থায় রয়েছে? নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। প্রথম বিনকে পরবর্তীতে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। কে করবে? প্রথম বিন সক্রিয়ক, যেটা আমরা পেয়েছিলাম টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আর হচ্ছে থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন থেকে। ওকে, তাহলে দেখো, এই যে সক্রিয় থ্রম্বিন, সে আবার কি করবে? ফাইব্রিনোজেন নামক এক ধরনের প্রোটিন থাকে, নিষ্ক্রিয় প্রোটিন, তাকে সক্রিয় ফাইব্রিন মনোমারে পরিণত করবে। সে ফাইব্রিন মনোমার আবার পরস্পর যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করবে। এই ফাইব্রিন পলিমারগুলো আবার একত্রিত হয়ে ফাইব্রিন জালক তৈরি করবে। দ্যাট মিনস জাল সৃষ্টির মাধ্যমে একটা আলটিমেটলি দেখা যাচ্ছে একটা একটা ক্ষতস্থান পূরণের জন্য কোনো একটা কাইন্ড অফ যে ব্যান্ডেজ সে করে দিবে। এটাকে আমরা বলতে পারি যে প্রাকৃতিক একটা ব্যান্ডেজ তৈরি হয়ে যাবে, যার ভিতর দিয়ে কোনো লোহিত রক্তকণিকা বেরোতে পারবে না, শ্বেত রক্তকণিকা বেরোতে পারবে না, অনুচক্রিকাও বেরোতে পারবে না। ওকে, তাহলে দেখো, এই যে ফাইব্রিন জালক সৃষ্টি হলো, তাহলে এর ভিতর দিয়ে তো বুঝলাম যে এই জালের ভিতর দিয়ে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বেরোতে পারবে না। তাহলে সেখান থেকে কি রিলিজ হতে পারবে? এই ফাইব্রিন জালক বেয়ে বেয়ে বা চুয়ে চুয়ে রিলিজ হতে পারবে হচ্ছে সিরাম। হ্যাঁ, দেখবো যে হলুদ বর্ণের তরল একটা অংশ রিলিজ হয়, সেটাকে বলা হচ্ছে সিরাম। একটু পরে আমরা সিরাম নিয়ে পড়বো। আচ্ছা, তার আগে একটা জিনিস মনে রাখো। দেখো, ধরো তোমার হচ্ছে একটা রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি যে আমাদের কোথাও কেটে গেলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কালশিটা পড়ে, অর্থাৎ রক্ত জমাট বাঁধে। আবার কিছুদিন পরে দেখবা যে সেখানে যখন নতুন করে কোষ সৃষ্টি হয়, তারপর দেখবা যে সেই জমাট রক্তটা কিন্তু বের হয়ে যায়, বা সেই জমাট রক্তটার যে জমাট পিণ্ডটা রয়েছে সেটা কিন্তু উঠে যায়, স্পটটা কিন্তু উঠে যায়। অর্থাৎ এখানে যদি একটা রক্তনালীর ভিতরে একটা স্পট থাকে, সেটা দেখবে কিছুদিন পরে ভ্যানিশ হয়ে গেছে। কিসের প্রভাবে ভ্যানিশ হয়? এই ফাইব্রিন জালকটা পরবর্তীতে কি হয়? ফাইব্রিন জালকটা পরবর্তীতে প্লাজমিন নামক এনজাইমের সহযোগিতায় ধ্বংস হয়। পরবর্তীতে কি হয়? প্লাজমিন নামক এনজাইমের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। প্লাজমিন নামক এনজাইমের প্রভাবে ধ্বংস হয়। এনজাইমের প্রভাবে ধ্বংস হয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্লাজমিন নামক এনজাইমের প্রভাবে ধ্বংস হবে কি? এই ফাইব্রিন জালক। তারপরে কি হবে ভাইয়া? তারপরে হচ্ছে এই যে আমাদের যে রক্তনালীর আবরণ রয়েছে, এন্ডোথেলিয়াল কোষগুলো, সেগুলো পুনর্গঠিত হওয়ার মাধ্যমে পুনরায় রক্তনালীটা আবার আগের অবস্থায় ফিরে আসে বা তার ক্ষতস্থানটাকে সে সারিয়ে তোলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে রক্তটা কিভাবে জমাট বাঁধে। যদি আমি আরেকবার রিভিউ করি, যে প্রথমে যদি কখনো একটা রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত রক্তনালীর টিস্যু থেকে আসবে হচ্ছে টিস্যু ফ্যাক্টর, সেটার নাম হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন।
সেই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, এবং অনুচক্রিকা থেকে আসবে হচ্ছে থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন এরা হচ্ছে প্রথমবিন সক্রিয়ক। এরা কি করবে? নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। আবার সক্রিয় থ্রম্বিন হচ্ছে ফাইব্রিনোজনকে ফাইব্রিন মনোমারে পরিণত করবে। এই ফাইব্রিন মনোমারকে আবার পরবর্তীতে হচ্ছে ফাইব্রিন পলিমার হয়ে যাবে। ফাইব্রিন পলিমার মিলে ফাইব্রিন জালক তৈরি করবে। এই ফাইব্রিন জালকের ভিতরে হচ্ছে রক্তনালীগুলো আবদ্ধ, রক্ত কণিকাগুলো আবদ্ধ হয়ে আলটিমেটলি রক্তটা জমাট বেঁধে যাবে। তারপরে যখন আবার নতুন করে রক্তনালীর আবরণ গঠিত হইতে থাকবে, তখন কি হবে? এই ফাইব্রিন জালকটাকে রিলিজ করে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে। এই ফাইব্রিন জালক ধ্বংস করার জন্য তখন প্লাজমিন নামক এক ধরনের এনজাইম আসবে। ওকে, এসে ফাইব্রিন জালকটা ধ্বংস করতে হবে। বুঝতে পারছি? তাহলে দেখো, তাছাড়া আমরা কখনো দেখতে পাই যে আমরা আসলে রক্ত বন্ধ হওয়ার পরে সেখান থেকে আসলে হলুদ বর্ণের একটা তরল পদার্থ বের হতে থাকে, সেটাকে আসলে বলা হয় সেরাম। কেমন? আমরা একটু পরে সেরাম নিয়ে পড়বো। ওকে, তো আশা করছি রক্ততন্ত্র প্রক্রিয়া নিয়ে কারো কোনো কনফিউশন নেই। কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, কিংবা আমাদের গ্রুপে পোস্ট করলে আমি তোমাদের সলিউশন দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো তারপরে যাই, দেখো আমরা হচ্ছে একটা খুব কমন একটা কোশ্চেন চলে এসেছে, ভাই এই যে আমাদের রক্ততন্ত্রের যে ফ্যাক্টরগুলো, সেগুলো তো ভাই আমাদের রক্তের ভিতরেই সর্বদা রয়েছে, এবং রক্তের ভিতরেই সবসময় হচ্ছে কি হচ্ছে বাহিত হচ্ছে। রক্তের ভিতরে রক্ততন্ত্র ফ্যাক্টরগুলো অবস্থান করতেছে, রক্তের সাথেই বাহিত হচ্ছে। তাহলে কেন তারা রক্তকে জমাট বাঁধিয়ে দিচ্ছে না? খুব সহজ একটা কোশ্চেন বা খুব বেসিক একটা কোশ্চেন। মানে আমরা যখন রক্ততন্ত্র পড়ি আমরা, তখন আমাদের মাথায় কোশ্চেনটা আসে যে আমাদের রক্ততন্ত্রের ফ্যাক্টরগুলো তো রক্তেই অবস্থান করতেছে, তাহলে কেন তারা রক্তকে হুটহাট জমাট বাঁধিয়ে দিচ্ছে না? এর কারণটা কি? এর কয়েকটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন রয়েছে। তো প্রথম এক্সপ্লানেশনটা যদি আমরা দেখি যে স্বাভাবিক অবস্থায় কেন রক্তনালীর ভিতরে রক্তসঞ্চালন হয় না, প্রথম কারণ হচ্ছে রক্ত প্রচন্ড গতিতে সারা দেহে প্রবাহিত হতে থাকে। কেমন? রক্ত প্রচন্ড গতিতে, হ্যাঁ, প্রচন্ড গতিতে রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহমান থাকে। ওকে, তো রক্ত যখন রক্তনালীর ভিতর দিয়ে প্রচন্ড গতিতে প্রবাহমান থাকবে, তাহলে স্বাভাবিক অবস্থায় সেটা জমাট বাঁধতে পারবে না, তাই তো? আচ্ছা, তাহলে রক্ত প্রচন্ড গতিতে রক্তনালীর ভিতরে প্রবাহমান থাকে। ওকে, ফাইন। তারপরে আমরা কি বলতে পারি যে তাছাড়া আর কি কি কারণ হতে পারে রক্ত জমাট না বাঁধার? তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রক্তের ভিতরে হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। কি থাকে ভাইয়া? রক্তে রক্তে হ্যাপারিন নামক রক্তে হ্যাপারিন নামক অ্যান্টিকোয়াগুলেন্ট পাওয়া যায়। রক্তে হ্যাপারিন নামক অ্যান্টিকোয়াগুলেন্ট, দেখো নামটা দেখে কিন্তু একটু গেস করার চেষ্টা করতে হবে যে অ্যান্টিকোয়াগুলেন্ট জিনিসটা কি। অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে কোয়াগুলেশন প্রিভেন্ট করার মতো কোনো একটা জিনিস। অর্থাৎ রক্তে হ্যাপারিন নামক অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। কেমন? যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। ওকে, ফাইন। তাহলে হোয়াট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট? হোয়াট ইজ হ্যাপারিন? আচ্ছা, মনে রাখবা অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টি মিনস বাধা দেওয়া বা বিপরীত, কোয়াগুলেশন অর্থাৎ কোয়াগুলেশনের বিপরীত বা রক্ত জমাট বাঁধার বিপরীত, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেয় না কে? হ্যাপারিন। এই হ্যাপারিন জিনিসটা কি? সেটা হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। হ্যাপারিন হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। কেমন? আচ্ছা, তাহলে কেন রক্ত জমাট বাঁধে না? রক্তে হ্যাপারিন থাকার কারণে। হ্যাপারিন হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাছাড়া এটা কি বলতো, একটা কি কারণ হতে পারে? একটা রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত যায়, এর যে রক্তনালীর ভিতরে যে তলটা রয়েছে, সেই তলটা কিন্তু অনেক মসৃণ হয়, যার ফলে খুব সহজে রক্তটা পাস করতে পারে, কোনো পরিমাণ বাধার সম্মুখীন হয় না। তাহলে এটাও একটা কারণ। যে কি কারণ লিখতে পারি আমরা? যে রক্তনালীর অন্তঃগাত্র অত্যন্ত মসৃণ। হ্যাঁ, রক্তনালীর অন্তর্গাত্রটাও কেমন? অত্যন্ত মসৃণ বিধায় অন্তর্গাত্র মসৃণ, সেই কারণেও কিন্তু রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে পারে না। তারপরে আমরা কি দিতে পারি বলতো? তারপরে হচ্ছে যে রক্ততন্ত্রণের ফ্যাক্টরগুলো রক্ত
রক্তচঞ্চন ফ্যাক্টরগুলো রক্তচঞ্চন ফ্যাক্টরগুলো ফ্যাক্টরগুলো সাধারণত রক্তের ভিতর কি অবস্থা থাকে বলতো? সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় থাকে। সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখনই প্রয়োজন পড়ে, যখনই রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, তখনই হচ্ছে তারা, যখনই প্রয়োজন পড়ে তখনই কেবলমাত্র তারা অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়। ওকে, ছিল তাহলে রক্ত স্বাভাবিক অবস্থায় রক্তনালীর ভিতর জমাট না বাঁধার কারণ। প্রথম কারণ হিসেবে বলবো আমরা যে রক্তনালীর ভিতর রক্তটা অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়। তারপর বলতে পারি যে রক্তনালীর অন্তঃগাত্রটা মসৃণ, সেজন্য রক্তের গতিতে বাধা পায় না, সেজন্য জমাট বাঁধে না। তারপরে বলতে পারি যে রক্তে হ্যাপারিন নামক এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। এই হ্যাপারিন থাকার ফলেই রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সে হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, সে রক্তকে জমাট বাঁধতে বাধা প্রদান করে। আর রক্তচঞ্চলের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যেমন আমরা ফিব্রিনোজেন পেয়েছি, ফিব্রিনোজেন দ্যাট মিনস সেটা হচ্ছে নিষ্ক্রিয়। তারপর ছিল প্রথম বিন, সেটা ছিল নিষ্ক্রিয়। পরবর্তীতে সেখানে কিন্তু অন্যান্য ফ্যাক্টরের উপস্থিতিতে বা রক্তক্ষরণের সাপেক্ষে কিন্তু সেগুলো সক্রিয় হয়েছিল। ওকে, তাহলে এটা একটা কারণ যে রক্তচঞ্চল ফ্যাক্টরগুলো সাধারণত নিষ্ক্রিয় অবস্থা থাকে, সেজন্য স্বাভাবিক অবস্থায় রক্তনালীর ভিতরে রক্তচঞ্চল হয় না। আচ্ছা, দেখো আমরা এখন কয়েকটা টার্ম পাবো। তার ভিতরে রয়েছে রক্তক্ষরণকাল বা ব্লিডিং টাইম, বা যেটাকে আমরা সহজে আমরা প্রকাশ করি হচ্ছে বিটি দ্বারা। বিটি দ্বারা অনেকে হয়তো বা রক্ত পরীক্ষা করতে গেলে দেখবো যে তোমাদের বিটি, সিটি বা পিটি নামক অনেকগুলো টেস্ট দেয়। হ্যাঁ, পিটি নামক অনেকগুলো টেস্ট দেয়। সেগুলো কি? বিটি মিনস রক্তক্ষরণকাল বা ব্লিডিং টাইম, সিটি মিনস কোয়াগুলেশন টাইম বা রক্তচঞ্চলকাল, অ্যান্ড পিটি মিনস প্রথম বিন টাইম। আচ্ছা, এই টাইমগুলো একটু মনে রাখতে হবে এবং এই জিনিসটা কি একটু বুঝতে হবে। তো রক্তক্ষরণকাল কি? ক্ষরণকাল হচ্ছে যে তুমি যদি কোনো বাহ্যিকভাবে কোনো কাজ না করে, বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করে স্বাভাবিক অবস্থায় একটা মানুষের দেহের রক্তপাত কতক্ষণ পরে বন্ধ হবে, সেটা হচ্ছে রক্তক্ষরণকাল। দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে সেটাই হচ্ছে রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকালের পরিমাণ কতটুকু, সময় কতটুকু একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। রক্তচঞ্চলকাল জিনিসটা কি? এটা হচ্ছে দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে সেটাকে বলা হয় হচ্ছে রক্তচঞ্চলকাল বা সিটি। এর সময়কাল কতটুকু? এটা হচ্ছে তোমাদের বইয়ের রেফারেন্স অনুযায়ী 3 থেকে 8 মিনিট। তো একটা জিনিস খেয়াল করেছো, ব্লিডিং টাইম এবং কোয়াগুলেশন টাইম বা ক্লটিং টাইমের ক্ষেত্রে মনে রাখবা এই যে ব্লিডিং টাইম এবং কোয়াগুলেশন টাইমের মধ্যে একটা রিলেশন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সিটি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান বিটি। এটা কেন বলতো? কারণ দেখো আমরা যখন কোয়াগুলেশন টাইম পড়ছি তখন কি বলেছি যে দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে, দ্যাট মিনস দেহের কোনো একটা অংশ কাটা গেলে সে কাটা যাওয়ার সময় থেকে দেহ থেকে রক্তটা বের হয়ে জমাট বাঁধা পর্যন্ত যে সময় লাগে সেটা হচ্ছে ক্লটিং টাইম বা কোয়াগুলেশন টাইম বা সিটি। কোয়াগুলেশন টাইম হচ্ছে বা রক্তচঞ্চল কাল হচ্ছে দেহের কোনো একটা অংশ কাটা গেলে সেখান থেকে রক্ত বের হয়ে সেটা জমাট বাঁধা পর্যন্ত মোট সময়টা। আর ব্লিডিং টাইম হচ্ছে যতক্ষণ পর্যন্ত দেহের কোনো একটা কাটা অংশ থেকে রক্তটা বের হবে। তাহলে শুধুমাত্র রক্ত বের হওয়ার টাইমটা হচ্ছে রক্তক্ষরণকাল বা ব্লিডিং টাইম, এবং রক্ত বের হওয়া পাশাপাশি বের হওয়া রক্তটা জমাট বাঁধা এই সম্পূর্ণ টাইমটাই হচ্ছে ক্লটিং টাইম বা সিটি। বুঝতে পারছি? বা যেটাকে আমরা বলি ক্লটিং টাইম না বলে আমরা কোয়াগুলেশন টাইম বলি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তা হোয়াট ইজ প্রথম বিন টাইম বা প্রথম বিন কালকে? প্রথম বিন কাল হচ্ছে সময়কালটা মনে রাখবা 12 থেকে 15 সেকেন্ড। 12 থেকে 15 সেকেন্ড। তো প্রথম বিন টাইম জিনিসটা কি? প্রথম বিন টাইম হচ্ছে আমাদের যে প্রথম বিনটা রয়েছে সে প্রথম বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত হতে যে সময়টা লাগে। তাহলে প্রথম বিন কাল কি? প্রথম বিন থেকে সক্রিয় থ্রম্বিন হওয়ার প্রয়োজনীয় সময়। প্রথম বিন থেকে সক্রিয় থ্রম্বিন হতে প্রয়োজনীয় সময়। সক্রিয় থ্রম্বিন হতে প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়টাই হচ্ছে প্রথম বিন টাইম। তো প্রথম বিন থেকে বলতে আমরা এখানে বলবো যে নিষ্ক্রিয় প্রথম বিন থেকে। হ্যাঁ, নিষ্ক্রিয় প্রথম বিন থেকে সক্রিয় থ্রম্বিনে পরিণত হতে প্রয়োজনীয় সময়টা হচ্ছে প্রথম বিন কাল।
বা পিটি, যেটা সময়কালটা হচ্ছে 12 থেকে 15 সেকেন্ড। আশা করছি ক্লিয়ার। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্লাজমা এবং সিরাম। তো প্লাজমা হচ্ছে কি, আমরা জানি যে রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। এটা আমরা প্রথম দিকে জেনে এসেছি এবং আমরা এটা আশা করছি সবাই জানি। তো প্লাজমা হচ্ছে কি, রক্তের তরল অংশ। হ্যাঁ, অর্থাৎ আমরা জানি রক্তের দুইটা পার্ট, একটা হচ্ছে প্লাজমা বা রক্তের তরল অংশ এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। তাহলে টোটাল রক্ত থেকে তুমি যে রক্তকণিকাগুলো বাদ দাও, যেটা থাকবে সেটা হচ্ছে প্লাজমা। ওকে ফাইন, এ পর্যন্ত বুঝতে পারছি। সেরাম জিনিসটা অনেকটা প্লাজমার মতোই, কিছুটা ব্যতিক্রম রয়েছে। প্লাজমা থেকে যদি আমরা ফাইব্রিনোজেন এবং প্লাজমা থেকে যদি আমরা ফাইব্রিনোজেন ও ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চন ফ্যাক্টর, কয় নাম্বারটা রক্ততঞ্চন ফ্যাক্টর 2, 5, 7 কে বাদ দেই, তাহলে যে বাকি অংশটা থাকে সেটাই হচ্ছে সেরাম। কেমন? তা দেখো, সিরামের ক্ষেত্রে আমরা খুব সহজে একটা ইকুয়েশনের মধ্যে মনে রাখতে পারি যে প্লাজমা মাইনাস ফিব্রিনোজেন প্লাস ক্লটিং ফ্যাক্টর 2, 5, 7। দ্যাট মিনস প্লাজমা হচ্ছে রক্তের তরল অংশ। এই প্লাজমা থেকে যখন তুমি ফাইব্রিনোজেনটা এবং ক্লটিং ফ্যাক্টর 2, 5, 7 কে বাদ দিবে, তাহলে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা হচ্ছে সেরাম। সেটা কি বর্ণের তরল অংশ? হলুদ বর্ণের তরল অংশ। সেরাম আর প্লাজমার ভিতরে কিছু তুলনামূলক পার্থক্য রয়েছে, যেগুলো যদি আমি একটু মনে করানোর চেষ্টা করি। দেখো, এই যে প্লাজমা হচ্ছে রক্তের তরল অংশ, আর সেরাম হচ্ছে প্লাজমা থেকে যদি যখন আমরা কি বাদ দিব, ফিব্রিনোজেন আর ক্লটিং ফ্যাক্টর গুলো বাদ দিব। ক্লটিং ফ্যাক্টর বলতে আমরা এখানে 2, 5 এবং 7 কে বলছি, সেগুলো বাদ দিলে বাকি পার্টটুকুই হচ্ছে সেরাম। ওকে, তারপর বলতে পারি যে প্লাজমায় তো রক্তকণিকাগুলো থাকে, বাট প্লাজমাতে রক্তকণিকাগুলো ভাসমান থাকলেও সিরামে কিন্তু কোনো রক্তকণিকা থাকে না, বা রক্তকণিকা ভাসমান থাকে না। প্লাজমাতে ফিব্রিনোজেন থাকে, কিন্তু সিরামে আমরা বলছি ফিব্রিনোজেন থাকে না। তারপর আমরা প্লাজমাতে বলেছি সেখানে ক্লটিং ফ্যাক্টর গুলো থাকবে, বাট সিরামে কিন্তু ক্লটিং ফ্যাক্টর 2, 7 এবং 5 নাম্বারটা থাকে না। তারপরে মনে রাখবা, প্লাজমা কিন্তু জমাট বাঁধতে পারে, কিন্তু সেরাম জমাট বাঁধতে পারে না। প্লাজমার বর্ণ হচ্ছে হলুদ বর্ণের, আর সেরামের বর্ণ হচ্ছে স্বচ্ছ থেকে হালকা হলুদ বর্ণের। ওকে, তো আশা করছি তোমার এই প্লাজমা এবং সেরামের মধ্যে তোমাদের আর কোনো কনফিউশন নেই। প্লাজমা কি সেরাম কি সেটা বুঝতে পারছো। তো আমরা চেষ্টা করবো প্লাজমা এবং সেরামের ক্ষেত্রে এই সহজ একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা। এটা মনে রাখলে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু ব্যাখ্যাটা দাঁড় করাতে পারবো যে হোয়াট ইজ সেরাম। সেরাম হচ্ছে স্যার যে প্লাজমা থেকে যদি আমরা ফাইব্রিনোজেন আর ক্লটিং ফ্যাক্টর 2, 5 এবং 7 নাম্বারটাকে বাদ দিই, তাহলে যে তরল অংশটা আমরা পাই সেটাই হচ্ছে সেরাম। আর প্লাজমা তো আমরা জানি রক্তের ওভারঅল তরল অংশ হচ্ছে প্লাজমা বা রক্তরস। ক্লিয়ার? তো আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। রক্ততঞ্চন ফ্যাক্টর নিয়ে বা রক্ততঞ্চন প্রক্রিয়া নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। তো তোমরা যারা এখনো আমার ফেসবুক গ্রুপে জয়েন হও নাই, তোমরা চাইলে টুলস একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো ক্লাসে থাকার জন্য থ্যাঙ্কস। অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাস করার। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।